This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে লিমার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। তবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কারণ কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিভাবে মাদক কারবার চলছে, কিন্তু শহর কলকাতাতে, খাস শহর কলকাতাতে ব্যাংককের মাদক চক্রের হদিশ। এবং কোন জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে জানেন? যাদবপুর। সেখান থেকে তৌসিফ আহমেদকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। সুশোভন, খাস কলকাতায় এরকম ড্রাগের ব্যবসা কি করে চলছে? এখানে তো অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থা, এটা তো জেলার প্রত্যন্ত এলাকা নয়। খাস কলকাতায় কি করে এই চক্র? দেখো, জেলার প্রত্যন্ত এলাকা নয়, খাস কলকাতা, আর সেটাকেই কিন্তু বেশ কিছু অসাধু লোক তারা কার্যত সুযোগ খোঁজে। যেমন ডিআরআই অ্যারেস্ট করেছে যে 10 জন, তার মধ্যে রয়েছে তৌসিফ আহমেদ। সে যে লোকেশনে থাকে বা যে এলাকায় থাকে সেটা যাদবপুরের বিজয়গড়, অর্থাৎ বলা যায় যে শহরের বেশ কিছু এমন একটা জায়গা যেখানে কিন্তু বিভিন্ন জায়গায় সেই যে মাদক, সেই মাদক অনায়াসে পৌঁছে দেওয়া যায়। কিন্তু এই যে মাদক, সেগুলো কিন্তু আর 5টা মাদকের থেকে আলাদা। তার কারণ যে মাদক মূলত কার্যত গাঁজা বলা হয়, এখন কিন্তু তরুণ প্রজন্মের কাছে কিন্তু ড্রো বলে একটা চলতি ভাষা এসছে। এবং এই ড্রো যে শব্দ, তার কারণ এই যে মাদক, এই মাদকের বাজার মূল্য একেবারে 1 কেজির দাম যদি কিনতে হয় তাহলে কিন্তু আমি তোমার কাছে একটা বিষয় পরিষ্কার হতে চাইবো সুশোভন। তুমি যেরকম ইঙ্গিত দিচ্ছ, তার মানে যাদবপুর একটা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। এটা কি হোম ডেলিভারির ব্যবস্থা? মানে এইটা কিভাবে সম্ভব? এটা যদি একটুখানি বলো আমাকে। দেখো, হোম ডেলিভারি, স্পিড পোস্ট, আবার একেবারে বলা যায় যে দরজার সামনে গিয়ে পৌঁছে দেওয়া, সব কিছুই হতো। তার কারণ তৌসিফ আহমেদ এই এক ব্যক্তি এবং এর আন্ডারে ছিল 9 জন। অর্থাৎ তৌসিফ কোনো নির্দেশ দিল যে কাকে কখন কোথায় গিয়ে পৌঁছাতে হবে, সেগুলোর জন্য লোক চলে আসতো। কখন? দিনের আলো এদের দেখা যেত না। যত রাত বাড়তো, বিজয়গড়ের সেই বাড়িতে বাইকের আনাগোনা বাড়তো এবং তারা কিন্তু কার্যত সেই সমস্ত জিনিস নিয়ে চলে যেত, আর সেগুলো সেই বাড়িতে পৌঁছে যেত। একদম, শুধুমাত্র বাড়িতে না, বিভিন্ন জেলায় পৌঁছে যেত। সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে ব্যাংকক থেকে কলকাতা এলো, কলকাতা থেকে কিভাবে ডেলিভারি হলো, বিভিন্ন জেলায় সেটা পৌঁছে যাচ্ছে, তাই তো লিমা? একদম তাই। কলকাতায় আসছে, তারপরে সেটা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু শর্মিষ্ঠা, এবার একটু আমরা আমাদের দর্শকদেরকে বলি, কি এই ড্রাগ, কেন এই ড্রাগের এত চাহিদা? ভারতে চাহিদা বাড়ছে থাইল্যান্ডের মাদক হাইড্রোপনিক উইডের। মাদক দুনিয়ায় যাকে গরিবের কোকেন বলা হয়। আমি একটু এই বিষয়টা নিয়ে আমাদের রিপোর্টার সুজয় পালের সাথে কথা বলতে চাইবো। সুজয়, এই যে মাদক, তার চাহিদা দিন দিন বাড়ছে, কেনই বা বাড়ছে? মূলত কোন কোন জায়গায় মানে এই সাপ্লাই বেশি হচ্ছে এই মাদকের? দেখো, প্রথমে সাপ্লাইয়ের কথা যদি বলি, কেন যাদবপুর বিজয়গড় এলাকায় 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই যে আমার সহকর্মী সুশোভন বলছিল, এই তৌসিফে কিন্তু এই চক্রের মাস্টার মাইন্ড। তার আগে বাড়ি ছিল মালদা থেকে চক্র অপারেট করতো। গত 6 মাস হলেও সেই যাদবপুর এলাকায় শিফট করে তার গোটা টিম নিয়ে। কেন শিফট করে? যারা গ্রেফতার করেছে সেই সংস্থা ডিআরআই বলছে যে যাদবপুর এবং সংলগ্ন এলাকায় এই মাদকের চাহিদা রমরমিয়ে বাড়ছে, ব্যবসা বাড়ছে। সেই কারণেই কিন্তু তারা ব্যবসাকে সম্পূর্ণভাবে কলকাতায়, এমনকি একেবারে স্পেসিফিক করলে যাদবপুর এলাকায় শিফট করে। এই যে হাইড্রোপনিক উইড বা যেটাকে গরিবের কোকেন বলা হয়, এর চাহিদা বেড়ে যাওয়ার একটা নির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক কারণ রয়েছে। সাধারণ গাঁজার মধ্যে যে টিএইচসি কন্টেন্ট থাকে, সেই টিএইচসি কন্টেন্ট 3 থেকে 4% হয়। কিন্তু এই হাইড্রোপনিক উইড, যেটা মূলত ব্যাংকক থেকে আসছিল, তার টিএইচসি কন্টেন্ট কিন্তু 15 থেকে 17%। অর্থাৎ নেশার মাত্রা বেশি। অল্প জিনিসে নেশা দ্বিগুণ 3 গুণ হয়। সংখ্যা হিসাবে বুঝতে পারছো, যেটা 3 থেকে 4% সাধারণ গাঁজায়, সেটা 15 থেকে 17%। এই কারণেই চাহিদাটা রমরমিয়ে বাড়ছিল। মূলত যুব সমাজ বা যুব সম্প্রদায়ের মধ্যে এই চাহিদা বাড়ছিল। কলকাতা এবং সংলগ্ন এলাকার বিভিন্ন কলেজ পড়ুয়া থেকে শুরু করে যারা কর্পোরেট সংস্থায় চাকরি করে, এমনকি রেভ পার্টি, অর্থাৎ সপ্তাহের শেষে যে সমস্ত জায়গায় পার্টিগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায়, সেখানে এর চাহিদা বাড়ছিল।
এই কন্টেন্টের বা এই বিশেষ ধরনের মাদকের, এবং এই মাদক কিন্তু ভারতে হয় না, ভারতে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হয়। মূলত কিন্তু ব্যাংকক থেকে অন্য রুটের মাধ্যমে কলকাতায় আসছিল। ফলে কলকাতায় চাহিদা বেড়ে যাওয়াতে যাদবপুরকে বেস করে যাদবপুর এবং সংলগ্ন এলাকায় যেহেতু চাহিদা বাড়ছে, বুঝতে পারলাম। তুমি সঙ্গে থাকো সুজয়। একদম লিমা, তুমি দেখো মানে সুজয় খুব ভালোভাবে বোঝাচ্ছিল যে এই হাইড্রোপনিক উইডের কেন ডিমান্ড বাড়ছে, কারণ সেখানে নেশার মাত্রা বেশি থাকছে। আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমার সহকর্মী তন্ময়। একটা বিষয়, হ্যাঁ নেশার মাত্রা আছে ঠিক আছে, কিন্তু সবকিছুর সঙ্গে একটা আর্থিক বিষয় ভীষণভাবে জড়িয়ে রয়েছে। মানে একটা নাম পেলাম গরিবের কোকেন, মানে সেখানে নিশ্চয়ই কিছু ডিফারেন্সিয়েট আছে, যাদের পয়সা বেশি তারা এইটা নিতে পারবে, যাদের একটু কম তারা অন্যরকম ড্রাগ হাতে পাচ্ছে। সেই বিষয়টা কি এর সঙ্গে রিলেটেড? তুমি যদি এটা পুরো একটু ব্যাখ্যা করো। দেখো, পুলিশ সূত্র যেটা বলছে সেটা কিন্তু খুব অদ্ভুত। একদিকে কোকেন, অরিজিনাল কোকেন, সেটার যা দাম তার 10 ভাগের 1 ভাগ দাম এই যে হাইড্রোপনিক উইড আমরা বলছি, যেটা সুশোভন এবং সুজয় বলছিল এতক্ষণ, এটার দাম 10 ভাগের 1 ভাগ। উল্টো দিকে কোকেন খেয়ে যে নেশা হয়, যেটা বলছেন পুলিশ বা এই নার্কোটিক ডিপার্টমেন্ট, যে এই যে ড্রো যেটা নেওয়া হচ্ছে বা হাইড্রোপনিক যে উইডটা, এটার নেশার মাত্রা কোকেনের তুলনায় প্রায় 7 থেকে 10 গুণ বেশি। অর্থাৎ দাম কম একদিকে, অন্যদিকে নেশার মাত্রা বেশি। তাহলে আমি যে নেশা করতে চায় সে তো চাইবে প্রচুর নেশা হোক, সে খরচ কম করতে চাইছে আর ফল বেশি পেতে চাইছে। এই জায়গা থেকে কিন্তু এটার জনপ্রিয়তা একেবারে বলা চলে দ্রুত বাড়ছে। আর আসছে থাইল্যান্ড থেকে, আকাশপথে আসছে, যেটা এতক্ষণ ধরে সুশোভন এবং সুজয় বলছিল, এবং মূলত মুম্বাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর হয়ে এই দেশে ঢুকছিল। কিন্তু পরপর গত 15 দিন একাধিক ঘটনা, সেখানে এই 3টে এয়ারপোর্ট থেকে এত বেশি পরিমাণ এই থাইল্যান্ডের গাঁজা বলি বা থাইল্যান্ডের এই যে হাইড্রোপনিক উইড বলি, সেটা বাজেয়াপ্ত হয়েছে, ধরা পড়ে গেছে, নানান কায়দায় নিয়ে আসা হচ্ছিল। এবার কোথাও সেফ করিডোর কলকাতাকে তারা বেছে নিয়েছে, যেটা আপাতত যাদবপুরের এই তৌসিফকে ধরার পর দেখা যাচ্ছে। কিন্তু আবার এর উইং ছড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, এমনকি জলপাইগুড়ি পর্যন্ত। অর্থাৎ এরা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে রেখে দিয়েছে। এখন জানা যাচ্ছে এই যে ডোর টু ডোর, যেটা এখানে আলোচনা করছিলেন যে কিভাবে নিয়ে যাচ্ছে, এখানে যেটা জানা যাচ্ছে স্পিড পোস্ট, কুরিয়ার, মানে একদম হোম ডেলিভারি। তার বাইরে নামি যে সমস্ত সংস্থা যারা খাবার সাপ্লাই দেন বাড়ি বাড়ি, তাদের সেই সব জ্যাকেট বা তাদের ওই গাড়ি ইউজ করেও সেই ফাঁক দিয়েও কাউকে কাউকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ যাতে কোনোভাবে ধরা না, মানে একটা পুরো নেটওয়ার্ক তৈরি করে নেওয়া হয়েছে, এবং কোথাও একটা যারা ড্রাগ কেনে তাদের চাহিদা বুঝে সেরকমই বিষয়ে সাপ্লাই দেওয়া হয়েছে। মানে কম দামে উৎকৃষ্ট মানে নেশার জিনিস, এবং সেটা পুরোপুরি শহর কলকাতাকে একেবারে কেন্দ্র করে। এবং শহর কলকাতা, দক্ষিণ কলকাতা সব থেকে ফার্স্ট জায়গায় যাদবপুর, সেই যাদবপুরকে একেবারে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং আমাদের শহর কলকাতা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। লিমা, যাদবপুরে কিন্তু কে বা কারা এই যে চক্রটাকে বা কিভাবে পৌঁছে দিত সেটা তো এবার জানাতে হবে। যাদবপুরের ড্রাগ মাফিয়া তৌসিফ আহমেদ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিজয়গড়ের ফ্ল্যাট থেকেই চলতো তার এই গাঁজার কারবার। ইকবালপুরে একটি জিমও রয়েছে তৌসিফের। জিমের আড়ালে রমরমিয়ে চলছিল হাইড্রোপনিক উইডের ব্যবসা। ফ্ল্যাটে আনাগোনা ছিল ফুড ডেলিভারি সংস্থার ছেলেদের, এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা। শুনবো। না জানি না দাদা ওদের কীরকম সিস্টেম ছিল, কিন্তু অনেক লোকের আসা যাসা ছিল ওখানে। হ্যাঁ, মোস্টলি ইয়াং ছেলেগুলো। না, এরকম তো কোনো ইস্যু ছিল না, কিন্তু অনেক লোকের গোয়িং অ্যান্ড কামিং ছিল। আর্নিং সোর্স হচ্ছে ওর জিম আছে বলেছিল, যে বাবার জিম আছে কালিকাপুরে। জানেন অ্যাড্রেসটা? জানেন অ্যাড্রেস বলিনি, রাইভাল ফিটনেস স্টুডিও বলেছিল কালিকাপুর। হ্যাঁ, আর কিছু না না না, আর এমনি কোনোভাবে কিছু মনেও হয়নি না। আমাকে তো কেউ, মানে প্রথম কথা হচ্ছে আমার পক্ষে তো বোঝা সম্ভব না। আশেপাশেও যে ওর বাড়ির উল্টো দিকে যারা থাকতো বা আশেপাশে কেউ কোনো রকমভাবে অবজেকশন আমাকে জানাই। উদ্ধার করার মধ্যে আমরা তো খবরে যেটা দেখেছি, আমাদের তো কোনো সিরিয়াল লিস্ট দেয়নি, আমাদের কিছু বলেনি। জিনিস নিয়ে গেছে, এবং জিনিস নিয়ে গেছে মধ্যে একটা বড় এরকম একটা ট্রাঙ্কের মতো ছিল। তারপরে ধরুন এলইডি বক্সের যেরকম টিভি থাকে সেরকম একটা ব্যাগ ছিল, দুটো বড় ট্রলি ছিল। স্মেল কিছু আসছিল? দেখুন, স্মেলের ব্যাপারটা যদি বলেন, যখন আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে ওপরে গেছিলাম, কি ব্যাপারটা আমি ওকে বললাম যে চল আমরা যাই ওপরে, কেন আমরা অন্ধকারে আছি। তখন যিনি সিবিআই অফিসার যাই হোক বা ডিআরআই অফিসার যিনি ছিলেন, তিনি আমাদের বললেন যে আপনারা কি কোনো স্মেল পাচ্ছেন? এবং দেখুন, আমরা ওই স্মেল সম্বন্ধে টোটালি আননোন, আমরা কিছু জানি না কী স্মেল।
তবে একটা স্মেল ছিল, কিন্তু সেটা কিসের স্মেল সেটা আমরা বলতে পারছি না। বলতে ফ্রিকোয়েন্টলি আসতো, দিনে 2-3 বার করে আসছে। কি আসতো? জোম্যাটো সুইগির ছেলেরা কবার? দিনে 2-3 বার করে তো আমি আসতে দেখেছি। মানে অর্থাৎ বুঝতে পারছেন যে যাদবপুরে কিভাবে একেবারে রমরমিয়ে সেই ব্যবসা জমে উঠেছিল, মাদকের ব্যবসা, মাদকের কারবার, সেটা বুঝতে পারলেন। কিন্তু এই যে খাস কলকাতা মাদক কারবারের পর্দাফাঁস হলো, এরপরেও রাজনীতি শুরু হয়ে গেল, কারণ কেন্দ্রীয় সংস্থা যাদবপুরে হানা দিয়ে এত কিছু উদ্ধার করেছে, স্বাভাবিকভাবে পুলিশকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনে নিন। যা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা বাইরের রাজ্যের এসটিএফ ধরে। কদিন আগে এসে ধরে নিয়ে গেল বিহার নিউ টাউন থেকে, 7 শেখকে ধরে নিয়ে গেল আসাম এসটিএফ, ক্যানিং থেকে কাশ্মীরের জাভেদ মুন্সিকে ধরে নিয়ে গেল কাশ্মীর এসটিএফ, শাহজাহান জেলে গেছে ইডি নিয়ে গেছে, সিবিআই নিয়ে গেছে, অনুব্রত জেলে গেছিল সিবিআই ইডি নিয়ে গেছিল। এখানে কোনো গুন্ডা মাফিয়া ইভিন ধর্ষক এই রাজ্যের পুলিশের কাছে ধরা পড়ে না। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারী বক্তব্য তো শুনলেন আপনি, এ রাজ্যে যারা গুন্ডা মাফিয়া রয়েছে তাদের পুলিশ ধরে না, কেন্দ্রীয় এজেন্সি এসে তাদেরকে ধরতে পারে, কি বলবেন? না, উনি ঠিকই বলেছেন কিছুটা, কারণ কেন্দ্রীয় এজেন্সি বাকিদেরকে ধরেন, শুধু ওনাকে ছেড়ে রাখেন। ওনার বিরুদ্ধেও তো সারদা নারদাতে অভিযোগ আছে, ওনাকে সিবিআই ইডি কেন ধরেননি? এক। দ্বিতীয় কথা, যে প্রসঙ্গে এই কথাটা উঠছে, গুজরাটে যখন টন মাদক ধরা পড়েছিল তখন কি তাহলে গুজরাট পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি, বা কোথাও তাদের নিজস্ব কোনো স্বার্থ ছিল? এইগুলো এই ড্রাগ রিলেটেড ব্যাপার যখন বিদেশ থেকে আসছে, সেখানে কাস্টমস চেকিং হয়ে বেরোচ্ছে, কাস্টমস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে পড়ে এবং পুরো এয়ারপোর্টটাও তাদের আওতায় পড়ে, সেখানে তারা ব্যর্থ হচ্ছে। এবং এরকমও হতে পারে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবাংলায় অশান্তি প্রকাশ করার জন্য সেখানে ঢুকিয়ে দিচ্ছে কিনা সেই দিক ভেবে দেখতে হবে। উনি রাজনীতিকরণ করার চেষ্টা করছেন, মাথায় রাখতে হবে এই ধরনের রাজনীতিকরণ। ধন্যবাদ আপনাকে, বুঝতে পারছি তন্ময় বাবু। এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে সরাসরি হুমকি গুলশান কলোনি কাণ্ডে মূল অভিযুক্ত মিনি ফিরোজের। পুলিশের খাতায় ফেরার গুলশানের হুমকি, যা ভিডিও প্রকাশ্যে এসেছে। আমাদের মনে পড়ে যাচ্ছে কংগ্রেসের অফিসের সামনে, সদর দফতরের সামনে যখন হামলা চালানো হয়েছিল, রাকেশ সিং, যিনি কিনা সম্পূর্ণভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তিনি এভাবে ভিডিওতে বারবার বার্তা দিচ্ছিলেন না, ঠিক সেভাবে তাকে ধরা গেছিল। এবার মিনি ফিরোজ একবার নয়, দ্বিতীয়বার আবারও তিনি এই ভিডিও দিয়ে প্রকাশ্যে বার্তা দিতে চাইলেন। এভাবে তারপর কি পুলিশ ট্র্যাক করতে পারবে? খুব বেশি সময় তো সেক্ষেত্রে লেগেছিল তা নয়, এক্ষেত্রে কি হয় সেটা একটু দেখার রয়েছে। কিন্তু বার্তাটা কি দিয়েছিল দ্বিতীয়বার সেটা শোনাবো। वो भी मर्डर आसामी श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हम देखे खे फैलवे। कौन लोग? हाँ, जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? और हम तो वहाँ थे ही नहीं, ये बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। सुशांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ। अब तो साजिद है, तो ये लोग तो सब पकड़ा गया, अब बचा कौन? तो काम करो ना, अब फिर उसको साइज करना पड़ेगा, तो बम गिरवाओ। और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना, बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा पुल्टा और उल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে, ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে,
কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে, রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশনের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশনে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশনের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। গুলশন কলোনিতে গুলি বোমাবাজি ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে, মন্তব্য তৃণমূল বিধায়ক জাভেদ খানের। না না, গুলশন কলোনি হোক, কিনম যে আজকে কিনম যে তপসিয়া হোক, কিনম যে গার্ডেন রিচ হোক, বউবাজার হোক, কিন্তু ঘটনাটা কোনো জায়গায় ঘটতে পারে। কে কখন কি করবে, কার মনে কি আছে, কি আপনি জানেন, আমি জানি, কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। ঘটনা হবে, ঘটনার ব্যবস্থা প্রশাসন নেবে, এবং ঘটনা ব্যবস্থা নিয়েই আজকে অন্তত বলতে পারি বাংলা আমাদের সব দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি শান্তি থাকে, ল অ্যান্ড অর্ডারের কীরকম সে এটা থাকে, রুলটা থাকে, তাহলে বাংলা আছে। গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশ তৃণমূলী পুলিশ। প্রথম কথা হলো, গুলশান কলোনিটা হলো কি করে, তারা বিদ্যুৎ সংযোগ পেল কি করে, জল পাচ্ছে কোথা থেকে, ভোটার লিস্টে কি করে নাম তুললো, গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা। এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। আরে সেও দুদিন আগে দেখা গেছে অন্য একটি ক্ষেত্র, সে নাকি ধরা পড়ছে না। সোশ্যাল মিডিয়া কোথায় বসে কি করে চলে যাচ্ছে, পুলিশ খুঁজছে, ধরে নেবে যদি ধরার হয়, ধরে নেবে। এর আগেও তো একটি ঘটনায় দেখা গেছিল যে কংগ্রেস অফিসে হামলার ওখানে ঘটনায় 2 দিন ধরে শুনলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যে যেখানে আছে বসে একটা কোনো আপলোড করে দিয়ে সে সরে গেল, বা একটা রেকর্ডিং করে আমি ওকে বললাম যে একটু বাদে এটাকে আপলোড করে দিবি, বা কেউ একটা লাইভ করে দিয়ে সেই স্পট থেকে বেরিয়ে গেল, তো তাকে ট্র্যাক করে ধরতে ধরতে পালাতে পারে, কিন্তু পুলিশ ধরে নেবে তারা। এবার নজর রাখবো একটু তপসিয়ার দিকে। চাঁদার জুলুমবাজি, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যা খবর পাওয়া যাচ্ছে গতকাল তপসিয়ায় ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা চাওয়ার অভিযোগ ছিল এই 2 জনের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌভিক। সৌভিক, একটা বিষয় জানতে চাইবো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি পরিচয়, মানে এতটা সাহস তারা পেল কি করে একজন ব্যবসায়ীকে মারধর করলো এবং 10,000 টাকা চাইছে? একদমই তাই। দেখো, 1-2 টাকা নয়, 10,000 টাকা চাওয়া হয়েছে এই ব্যবসায়ীর কাছ থেকে। এটা হচ্ছে তপসিয়ার উজ্জ্বল সংঘ দুর্গাপুজো কমিটি, এবং এই দুর্গাপুজোর কমিটির তরফ থেকেই অমিত সরকার, স্থানীয় ব্যবসাদার, তার কাছে 10,000 টাকা চাওয়া হয়, এবং সেই চাঁদা দিতে দেরি করার পরেই কিন্তু তার উপর বিভৎস রকমভাবে অত্যাচার, বাস দিয়ে, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তার স্ত্রী যখন অমিত সরকারকে বাঁচাতে যায়, ভাই বাঁচাতে যায়, সে সময়ও কিন্তু তার উপর মারধর করা হয়। ইতিমধ্যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম দীপক, অপরজনের নাম রবিন। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এরা সবাই কিন্তু তৃণমূল আশ্রিত। এখন প্রশ্ন উঠছে একটাই, যে এতটা সাহস পেল কি করে? একদম এইখানেই সবথেকে বড় প্রশ্ন। যদিও জানা যাচ্ছে এই 2 জন শাসক দলের ঘনিষ্ঠ। ধন্যবাদ। দত্তপুকুরের হোটেলে তৃণমূলের দাদাগিরি, হোটেলে ভাঙচুর তৃণমূল নেতার অনুগামীদের। হোটেল চালাতে চাঁদার দাবি টিএমসি নেতা মান্তু শাহর অনুগামীদের।
হোটেল, আর যারা এইভাবে দাদাগিরি চালাচ্ছে তারা শাসক দলের কর্মী, তৃণমূল নেতার অনুগামী। হোটেল চালাতে চাঁদার দাবি টিএমসি নেতা মান্তু সাহার অনুগামীদের। ক্যাশ কাউন্টার থেকে 1,78,000 টাকা লুটের অভিযোগ। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হোটেল মালিকের। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো অবধি? আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে, দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, যে ছবিটা দেখছি যেভাবে টাকা তুলে নেওয়া হয়েছে 1,78,000 টাকাই তো ডাকাতি করেছে। দেখো একদমই তাই, যেভাবে এই হোটেলের ভেতরে ঢুকেছে, হোটেলের ভেতরে ঢুকে বেশ 5-6 জন আসে, একটা গ্রুপ, তারা এসে তৃণমূল নেতা মান্তু সাহার নাম করে। আমরা হোটেলের মধ্যে এখন রয়েছি এবং তাদের দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে ভাঙচুর হয়েছে এবং এই হোটেলের ভেতরে ভাঙচুর করে তারা চম্পট দেয়। তাদের যে দাবি ছিল এখানে হোটেল চালাতে গেলে ওদেরকে টাকা দিতে হবে। একদিকে এই হোটেল চালু হয়েছে, যদিও এই হোটেল মালিক কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু কথা বলতে বলতে তিনি হঠাৎ করে বলছেন তার কাছে বারবার ফোন আসছে, তিনি কথা বলতে এখন ভয় পাচ্ছেন। হোটেল মালিক এখনো ভয় পাচ্ছেন যে তার সংবাদ মাধ্যমে আবার কথা বললে নতুন করে কোনো সমস্যা হবে কিনা। ফলে একদিকে হোটেল মালিক কর্তৃপক্ষ ভয় পাচ্ছেন এবং অন্যদিকে এই যে হোটেল, সেটা কিন্তু গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। এই হোটেলের মধ্যে মান্তু সাহা তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি লোক পাঠিয়েছেন, তার অনুগামীদের পাঠিয়েছেন এই হোটেল চালাতে গেলে তাকে টাকা দিতে হবে, এমনটা তার দাবি। এবং সেই দাবি না মানলে স্বাভাবিকভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হতে হবে এবং সেই অত্যাচারই হচ্ছে এই সিসিটিভি ফুটেজ যেটা দেখা যাচ্ছে যে এই যে দরজা যেটা যেমন ভাঙচুর করেছে এবং একসঙ্গে দোকানে কাস্টমার ছিল হোটেলের মধ্যে, যে নিচে যে রেস্টুরেন্টের ব্যবসা চলে সেখানে কাস্টমার ছিল, তাদের সামনে যে এরকম ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু হোটেল মালিক কর্তৃপক্ষ তিনি পুলিশের দ্বারস্থ হন। দত্তপুকুর থানার পুলিশ তিনি গোটা ঘটনার তদন্ত করার বদলে তিনি কমপ্লেন নেননি, এমনটা অভিযোগ, এবং পরবর্তীতে মালিক রূপায়ন্তর না পেয়ে জেলা পুলিশ সুপার। আমি আমাদের দর্শকদের, টিভি9 বাংলার দর্শকদেরকে ভালো করে ছবিটা দেখাতে চাই, কিভাবে দেখুন হোটেলের মধ্যে ঢোকে তৃণমূলের যারা শাসক নেতা তার অনুগামীরা ভাঙচুর চালাচ্ছে। ক্যাশ কাউন্টার থেকে 1 লক্ষ টাকা চুরি করে নিয়েছে এবং সেইটা এটা চুরি বলা যায়, কারো যদি আমি মানে অমতে টাকা নিয়ে নিই, একে চুরি ডাকাতি ছাড়া কি বলা যেতে পারে? লুটপাট, ভাঙচুর, জুলুমবাজি শাসক দলের নেতা। ছবিটা দেখালাম এই মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, ছবিটা কি দেখানো যায়? একদমই দেখানো যাবে। এই যে হোটেলের ভেতরটা প্রথমে দেখায়, পুরো লন্ডভন্ড অবস্থায় রয়েছে, চেয়ার টেবিল যা ছিল সমস্তটা লন্ডভন্ড হয়ে রয়েছে। কারণ ওই যে তৃণমূলের অনুগামীরা এসেছিলেন, মান্তু সাহার অনুগামীরা, তারা এসে এখানে দাদাগিরি করেন এবং ভাঙচুর করেন। আমি সুকান্তকে বলবো, এই যে দরজা, এখানে একটি কাচের দরজা ছিল, যেই কাচের দরজাটাতে লাথি মারছে দেখা যাচ্ছে, সেই কাচের দরজাটা পুরো ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর এখানে এখনও কিছু কাচের টুকরো পড়ে রয়েছে। যেভাবে তাই এই দোকানের উপরে অত্যাচার করা হয়েছে, একদিকে নিচে রেস্টুরেন্টের দোকান, অন্যদিকে ওপরে হোটেলের ব্যবসা। যে যারা এসেছিলেন তাদের যে অভিযোগ বক্তব্য ছিল যে তাদের একদিকে যেমন তাদের টাকার দাবি ছিল, অন্যদিকে এখানে ওই হোটেল চালানো যাবে না, এই একটা অভিযোগ ছিল, এমনটা বিষয়। কিন্তু যেভাবে এই হোটেলের মধ্যে এসে ঘটনাটা ঘটেছে, আমরা একজন প্রত্যক্ষদর্শী আছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি ঠিক কি দেখেছিলেন। আপনি তো তখন ওখানে ছিলেন, কি করেছিল এসে? স্যার আমি ওই সাইডে ছিলাম না, আমি এদিকেই ছিলাম। আমি তো এখানেই কাজ করছি, দেখতে তো পাচ্ছেন। কতজন ছিল? ওই তো 4-5 জনের মতো। হ্যাঁ, তারা কি করছিল এসে? ওই যে ভিতরে কাছে ভাঙছে। কাজ ভেঙেছে, আর কি করেছে? আমি আর স্যার ওই সাইডে ভিতরে যাইনি। চাইছিল কি তারা? কি চাইছিল স্যার আমি কি করে বলবো, আমি তো এদিকে কাজ করছি পাশে চায়ের দোকানে। বলুন আমি স্যার কি চাই? টাকার দাবিতে এই হোটেলের ভাঙচুর করতে। স্যার আমি কি বলবো? মান্তু সাহার নাম শুনেছেন? অনেকে যেহেতু উনি কাজ করেন, ইনি হয়তো বলতে ভয় পাচ্ছেন বা কোথাও গিয়ে একটা আতঙ্ক কাজ করছে, বুঝতে পারছো স্বাভাবিকভাবে। কিন্তু এই হোটেল এবং এই হোটেলকে কেন্দ্র করে যে উত্তেজনা, তোমাকে মূল জায়গাটা দেখানোর চেষ্টা করি। এই যে শাটার, এই শাটার ভেতর থেকে তারা ঢোকেন এবং ওই যে দরজা, ওই দরজার কিন্তু দীপঙ্কর কেন এই ছবিটা দেখতে হচ্ছে আজকে? তুমি সঙ্গে থাকো, আমরা অবশ্যই আমাদের দর্শকদের এই হোটেলের পরিস্থিতির দিকে নজর রাখবো, ছবিটা দেখাবো। কিন্তু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে অনুদান বাড়িয়ে দিয়েছিলেন, 1 লক্ষের বেশি সেই অনুদান এখন। তারপরেও এই জুলুমবাজি, তখন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদের শোনাবো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। তারা কি চায়? 90, 95, 1, ওকে 1,10,000।
আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, এই মুহূর্তে দত্তপুকুরের একটা হোটেলের ছবি আমরা দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি। চাঁদার জুলুমবাজি, ক্যাশ কাউন্টার থেকে একেবারে 1 লক্ষ টাকার বেশি তুলে নিয়ে চলে গেছে, যেখানে কিছুদিন আগে সরকার থেকে অনুদান বাড়িয়ে দেওয়া হলো। কি বলবেন? সরকারের অনুদান বাড়িয়ে দিলে কি হয়? সরকারের অনুদান বাড়িয়ে দিলে কি তোলাবাজি বন্ধ হয়ে যাবে? তাহলে সরকার তোলাবাজিটাকে তুলে দিয়ে বলুক যে তোলাবাজদের আমরা তোলাশ্রী। শুনুন, এটা তৃণমূল, মাথায় রাখবেন, এদের একটাই কাজ তোলা তোলা। কোথাও চাঁদা তোলার নামে তোলা তোলা, কোথাও দোকান থেকে তোলা তোলা, কোথাও প্রমোটারের থেকে তোলা তোলা, পুলিশের কাজ যেমন লরি থামিয়ে তোলা তোলা, পুরো রাজ্যটাই তোলার ওপরে আছে। শিক্ষকদের কাছ থেকে তোলা তুলে চাকরি খেয়ে ফেললো সরকার। হ্যাঁ দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, এরা কি, আমি বুঝতে পারি না যে এদের বাড়িতে হয়তো টিভি নেই, এদের কাছে হয়তো স্মার্টফোন নেই, এরা বাংলাদেশ দেখতে পায়নি, এরা শ্রীলঙ্কা দেখতে পায়নি, এরা বর্তমানে নেপাল দেখতে পাচ্ছে না। দেখেছেন কি ভয়াবহ পরিস্থিতি? যারা আজকে উন্মত্ত যে জনতা, তারা কি সমাজ বিরোধী? না, এই হোটেল ওলাটা কালকে ওই জনতার দলে নাম লেখাবেন। বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে ছিলেন এবং সেই অসম থেকেই কিন্তু কংগ্রেসকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। কংগ্রেসকে অনুপ্রবেশকারীদের রক্ষক বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। তার মন্তব্য, কংগ্রেস জামানায় দেশে জঙ্গি হামলা হলে চুপ করে বসে থাকতো ওরা। কি বলেছেন শোনা যাক। जब कांग्रेस सत्ता में थी तो पूरा देश आतंक से लहूलुहान होता था, कांग्रेस चुपचाप खड़ी रहती थी। आज हमारी सेना ऑपरेशन सिंदूर करती है, पाकिस्तान के कोने कोने में आतंक के आकाओं को उखाड़ फेंकती है, लेकिन कांग्रेस देश की सेना के बजाय पाकिस्तान की सेना के साथ खड़ी हो जाती है। कांग्रेस के लोग हमारी सेना के बजाय आतंकियों को पालने वालों के एजेंडे को आगे बढ़ाते हैं। पाकिस्तान का झूठ कांग्रेस का एजेंडा बन जाता है। इसलिए आपको कांग्रेस से हमेशा सतर्क रहना है। साथियों, कांग्रेस के लिए अपने वोट बैंक का हित ही सबसे बड़ा है। कांग्रेस देश हित की कभी परवाह नहीं करती। आज कांग्रेस देश विरोधियों की, घुसपैठियों की भी बहुत बड़ी रक्षक बन चुकी है। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, শুনলেন প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভাবে, সাধারণ মানুষকে কংগ্রেসের থেকে সতর্ক থাকতে বলছেন, কারণ জঙ্গি হামলা হলে তারা নাকি চুপ করে বসে থাকতো। কি বলবেন? ভারতবর্ষের জঙ্গি হামলা নরেন্দ্র মোদী জমানাতে হয়নি। ভারতবর্ষের জঙ্গি হামলা কয়েক দশক ধরে হচ্ছে, এবং যেদিন থেকে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ কেড়ে নিয়ে সেই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী, সেদিন থেকে পাকিস্তানের ভারতবর্ষের বিরুদ্ধে সরাসরি লড়াই করার ক্ষমতা হারিয়ে গেছিল। নরেন্দ্র মোদীর আমলে আবার পাকিস্তান চীনের মদতে সেই লড়াইয়ে আবার পাল্লায় পাল্লায় অংশগ্রহণ করে অপারেশন সিঁদুর ঘটালো। এই অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিত তৈরি করলো, যেখানে ভারতবর্ষ আক্রমণ করলো, পাকিস্তান সেভাবেই ভারতবর্ষকে পাল্টা জবাব দিতে পারলো। এই প্রথম পারলো। ইন্দিরা গান্ধী যার মাজা ভেঙে দিয়েছিল, সেই পাকিস্তানকে আবার খাড়া করে তুলছে আমাদের আরেক প্রতিপক্ষ প্রতিবেশী চীন। তাই আজ পাকিস্তান চীন দুজনে এক হয়ে ভারতবর্ষকে দুর্বল করতে চাইছে। আর মোদীজি তাদের ঘরে গিয়ে তাদের সঙ্গে দোস্তি করতে চলে যাচ্ছে। চীনকে বলছে তোমরা ভারতবর্ষে যত খুশি বিনিয়োগ করো, যা খুশি তাই করো, আর কোনো বাধা থাকবে না। তাই কংগ্রেসের দিকে আঙ্গুল না তুলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী উচিত তার নিজের দিকে আঙ্গুল তোলা। কারণ নরেন্দ্র মোদীর আমলে আমরা পৃথিবীতে ক্রমশ বিচ্ছিন্ন একটা দেশে রূপান্তরিত হচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ। পুজোর পরে কি বাংলা এসআইআর, এ নিয়ে তোলপাড়ের মধ্যে আজকে আবারও রাজ্যে আসার আগে হুঙ্কার প্রধানমন্ত্রীর। অনুপ্রবেশকারীরা দেশের সব থেকে বড় বিপদ। অনুপ্রবেশ ঘটিয়ে জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত দেশ। শীঘ্রই দেশে ডেমোগ্রাফি মিশন শুরু হবে। অসমের সভা থেকে ফের হুঙ্কার নরেন্দ্র মোদীর।
हमारे आदिवासियों का हक हम किसी को नहीं छीनने देंगे। ये घुसपैठिए हमारी माताओं, बहनों, बेटियों के साथ अत्याचार करते हैं, ये नहीं होने दिया जाएगा। घुसपैठियों के माध्यम से बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदलने की साजिशें चल रही है। ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। भाजपा का लक्ष्य है घुसपैठियों से देश को बचाएंगे, घुसपैठियों से देश को मुक्ति दिलाएंगे। और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं, आप जो चुनौती लेकर के मैदान में आए ना, मैं सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं। আর কিছুক্ষণ পর আর কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরেই বাংলায় আসবেন নরেন্দ্র মোদী। তার আগেই যে বার্তা দিলেন এসআইআর নিয়ে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, হ্যাঁ, বাংলায় কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, কোনো প্রশাসনিক কর্মসূচি নয়, সম্পূর্ণভাবে সেটা সামরিক একটা কর্মসূচি এবং বৈঠক হবে। কিন্তু তার আগে যে বার্তা তিনি দিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর নিয়ে দেশ তোলপাড়, বিরোধীরা বারবার সোচ্চার হচ্ছেন। ঠিক তার আগে আজকে তিনি যে বার্তা দিলেন, অর্থাৎ কোথাও গিয়ে যারা অনুপ্রবেশকারী তারা আসছেন তাদেরকে বাধা দিতে হবে, এবং এই নিয়েই একটা হুঙ্কার বলা যায় প্রধানমন্ত্রীর। এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যেই আবারও কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের দিকে আমাদের নজর রয়েছে। দুদিনের সফরে তিনি আসছেন, কিন্তু তার আগেই যে বার্তা প্রধানমন্ত্রীর তরফে এসছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুজোর পরেই কি বাংলা এসআইআর হতে পারে, এ নিয়ে আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে। তার আগেই এই বার্তা, অনুপ্রবেশকারীরা দেশের সবথেকে বড় বিপদ, অনুপ্রবেশ ঘটিয়ে জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত দেশ। শীঘ্রই দেশে ডেমোগ্রাফি মিশন শুরু হবে। অসমের সভা থেকে আবারও হুঙ্কার নরেন্দ্র মোদীর। বাংলায় আসার আগেই এই বার্তা দিলেন নরেন্দ্র মোদী, যা নিঃসন্দেহে বিরোধীরা কিভাবে দেখছে সেটা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে, তৃণমূল মুখপাত্র। অরূপবাবু, প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, তার আগেই এসআইআর নিয়ে বার্তা দিয়েছেন যে অনুপ্রবেশ মুক্ত দেশ করা হবে এবং অনুপ্রবেশকারীরা দেশের সব থেকে বড় বিপদ। কি বলবেন? প্রথম কথা, অনুপ্রবেশটা আটকাতে পারলে পেহেলগামে এতগুলো জঙ্গি হানায় মানুষের মৃত্যু হতো না। ওনার সরকার যে অপরাধ, প্রধানমন্ত্রী নিজেই সেটা স্বীকার করলেন। অনুপ্রবেশ রোখার দায়িত্ব এক এবং একমাত্র বিএসএফ এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দপ্তরে, সেখানে তারা ব্যর্থ। দ্বিতীয় কথা, অনুপ্রবেশের জন্য যদি জনবিন্যাস বদলায় তাহলে ওনাদের কাছে চ্যালেঞ্জ করছি, কেন 2011-র পরে পেন্ডিং সেন্সাস 2021-এ যেটা হওয়ার কথা ছিল সেটা করবার হিম্মত দেখালো না মোদী সরকার। আসলে যে ন্যারেটিভটা প্রচার করতে চাইছে যে মুসলিম অনুপ্রবেশের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে, যদি সত্যিকারের সেন্সাস হতো তাহলেই দেখা যেত যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এই ধরনের গোবলয়ের রাজ্যগুলো কিভাবে আসলে জনবিস্ফোরণ ঘটিয়েছে। আর যেই সমস্ত রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র, পশ্চিমবঙ্গ, তারা আসলে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের মধ্যে তারা মানে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করেছে ভারতবর্ষকে সমৃদ্ধশালী করতে। আর এই উত্তরপ্রদেশের গোবলয়ের রাজ্যগুলো তারা আসলে দেশকে সর্বশান্ত করেছে। হিম্মত থাকলে উনি সেন্সাসটা করতেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি আসল চেহারাটা। বেশ, বুঝতে পারলাম অরূপ বাবু, ধন্যবাদ আপনাকে। যেমন লিমা জানাচ্ছিল যে আর কিছুক্ষণ পরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু একটা কথা তো অস্বীকার করার জায়গা নেই যে মহালয়ার আগে ভোটমুখী বাংলা, সেই বাংলায় প্রধানমন্ত্রী আসছেন, একদম সম্পূর্ণ কর্মসূচি, সামরিক কর্মসূচি, কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু তার কি কি কর্মসূচি রয়েছে, কখন আসছেন তিনি, কোথায় কোথায় কি যাবেন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত, জানাবেন। প্রদীপ্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে?
দেখো 5:35 নাগাদ তার কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে। 5:40 নাগাদ তিনি বেরিয়ে যাবেন বিমানবন্দর থেকে এবং কার্যত সেটা রোড শোতে পরিণত হতে পারে সেরকমটাই জানা যাচ্ছে। এবং 5:40 বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তিনি রাজভবনে পৌঁছাবেন 6:10 নাগাদ এবং 6:15 থেকে তার যে শিডিউল আমরা পেয়েছি সেটা গোটাটাই রিজার্ভ রাখা রয়েছে এবং আগামীকাল সকাল 9:30 নাগাদ তিনি রাজভবন থেকে বেরোবেন, 9:25 তিনি বেরোবেন, 9:30 নাগাদ বিজয় দুর্গে পৌঁছাবেন এবং যেখানে সামরিক বাহিনীর যে কর্মসূচি রয়েছে, কমান্ডার্স যে কনফারেন্স রয়েছে সেইখানে তিনি থাকবেন। 1টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন। 1:10 নাগাদ তিনি কলকাতা হেলিপ্যাড অর্থাৎ আরসিটিসির যে গ্রাউন্ড রয়েছে সেখান থেকে তার হেলিকপ্টার উড়বে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সে কলকাতা বিমানবন্দরে আসার পর 1:40 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দর থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের যে বিজেপি কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবেই উজ্জীবিত, তবে এই বিষয় নিয়ে তারা খুব বেশি কিছু বলছেন না। তার কারণ গোটা বিষয়টি যেহেতু একেবারেই সামরিক বাহিনীর বিষয় এবং সে কারণেই এবং শুধুমাত্র নরেন্দ্র মোদী নয়, প্রতিরক্ষা মন্ত্রী তিনিও কিছুক্ষণের মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। তার যা শিডিউল আমরা পেয়েছি তাতে বিকেল 5টা নাগাদ তার পৌঁছানোর কথা রয়েছে এবং আগামীকালের বিজয় দুর্গে যে বৈঠক অনুষ্ঠিত হবে যা আগামীকাল থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত থাকবে, সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যেমন থাকবেন, এই সামরিক বাহিনীগুলোর যারা দায়িত্বে রয়েছেন, নৌবাহিনী যিনি দায়িত্বে রয়েছেন, সেনাবাহিনীর দায়িত্বে, তারাও সকলে উপস্থিত থাকবেন এবং সিডিএস অনিল চৌহানেরও কিন্তু শেষ দিনের বৈঠক অর্থাৎ বুধবার এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। একদিকে প্রশাসনিক কর্মসূচি, অন্যদিকে রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আচ্ছা, ধন্যবাদ। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ যখন তখন রাজনীতির আঁচড়ে এই মুহূর্তে তুঙ্গে, ভিন্ন খাতে বইছে দেশের রাজনীতিকদের আবেগ এবং উত্তেজনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর প্রথমবার 22 গজে মুখোমুখি ভারত পাকিস্তান। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দুভাগে এই মুহূর্তে জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, কিন্তু ক্রিকেট আর রক্ত একসঙ্গে বইতে পারে। আক্রমণে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একই প্রশ্ন তুলে সরব হয়েছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও। জল আটকাচ্ছেন তাহলে ক্রিকেটে অনুমতি কি করে, প্রশ্ন তুলে সরব আসাদুদ্দিন ওয়াইসি। না খেললে তো টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে দেশ, প্রতিপক্ষের লাভ হয়ে যাবে তাতে। পাকিস্তানের সঙ্গে কোনো রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত, পাল্টা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। আমার বক্তব্য হচ্ছে ভারত পাকিস্তান ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ। খেলা যেমন খেলার জায়গায় থাকে, তেমনি যারা যে সৈন্যরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছেন, যে শহীদ পরিবারগুলো রয়েছে, যাদের প্রাণ গেল, যাদের রক্ত গেল, তারা কি সেটাকে ঠিকভাবে নিতে পারেন? আবার যখন সব কিছুর পর খেলাটা হচ্ছেই, তখন চাইবো এখানেও সীমান্তে যেমন আমাদের সেনারা জিতুক, এই খেলার মাঠেও পাকিস্তানকে একেবারে গুঁড়িয়ে দিয়ে ভারতের টিম জিতুক। কিন্তু এই খেলার পেছনে যাদের সীমান্তে রক্ত গেছিল তাদের কোথাও চোখের জল আছে কিনা সেটাও একটা বিবেচনার বিষয়। কে কি বলছেন সেটা জানার কথা নেই, এই বিরোধীদের মানুষ চেনে। কেউ যদি পাকিস্তানের সংবাদপত্রে নাম ছাপাতে চায়, দেখুন কোনো সমাজকে একটা রাজনৈতিক সমাজে রূপান্তরিত করবার নীতিগত অবস্থানে ভারত বিরোধী এবং খেলাধুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা রাজনৈতিক बीजेपी करते चाहे ना। अगर खून और पानी एक साथ नहीं बह सकता तो खून और खेल एक साथ कैसे चल सकता है, यह बताइए ना। और आपने खुद कहा है कि ऑपरेशन सिंदूर अभी जारी है, तो आप इस बीच में क्रिकेट का खेल खेल रहे हैं। और एक बेतुका बयान कल मैंने सुना अनुराग ठाकुर ने दिया कि जब अंतर्राष्ट्रीय मैच होते हैं तो उसमें खेलना मजबूरी होती। अरे भैया, अंतर्राष्ट्रीय मैचों का आयोजन कराने की सबसे बड़ी जिम्मेदारी किसके ऊपर है? गृह मंत्री जी के बेटे आईसीसी के चेयरमैन हैं, उनको फैसला लेना चाहिए था।
আর দেখুন, ভারত পাকিস্তানের ম্যাচ যখন তখন স্বাভাবিকভাবে তার একটা উত্তেজনা থাকে, কিন্তু তার উপর এই পেহেলগাঁওয়ের ঘটনা, এতগুলো মানুষের মৃত্যু, তারপর অপারেশন সিঁদুর, তার জন্য একটা অতিরিক্ত চাপ তো থাকে। এবং রাজনীতি তো এই মুহূর্তে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আমার সহকর্মী কৌস্তবের সঙ্গে কথা বলবো। কৌস্তব, এই সব মিলে একটা আলাদা প্রেশার। হ্যাঁ, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এক্ষুনি দর্শকদের সামনে সেই ছবিও তুলে ধরবো। একদিকে যজ্ঞও হচ্ছে আর একদিকে প্রতিবাদও চলছে। সব মিলিয়ে পুরো ময়দানে তো এখন এক্সট্রা চাপ। দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, আজকে যে মরু শহরে কিন্তু মহাযুদ্ধ এশিয়া কাপের আজকে ধুমধুমার ম্যাচ। এই মুহূর্তে আমার স্ট্রিটে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু এই মুহূর্তে যজ্ঞ চলছে। ক্রিকেট উৎসাহী জনতা, তারা চাইছেন যে আজকে ক্রিকেটের জন্যই কিন্তু তারা আজকে গলা ফাটাতে চাইছেন। একদিকে যেরকম আজকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, অনেকে বলছেন যে জল আর রক্ত যদি একসঙ্গে বইতে না পারে, তাহলে ক্রিকেট আর রক্ত কী করে একসঙ্গে চলতে পারে। এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেকে বিরোধিতা তৈরি করছেন, বিতর্ক তৈরি করছেন। আপনারা কিভাবে দেখছেন? না, ব্যাপারটাকে আমি ওরকমভাবে দেখতে চাই না, বা আমরা এরকমভাবে দেখতে চাই না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে যেমন বর্ডারে যেমন যুদ্ধ, সেরকম একটা ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ, সেটাও কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধই, ঠিক আছে? সেই যুদ্ধে আমরা সবসময় জিতেছি, আজকেও আশাবাদী, আজকেও আমরা জিতবো। এরকম প্রত্যেকটা, এবং ভবিষ্যতেও আমরা জিতে এসেছি, আজকেও আমরা জিতবো। আগামী যতদিন আমাদের খেলা হবে ইন্ডিয়া আর পাকিস্তানের সঙ্গে, আমরা প্রত্যেকবার জিতবো। অনেকে ম্যাচ বয়কটের ডাক দিচ্ছেন, তারা বলছেন যে পেহেলগাঁও হামলার পরে পাকিস্তানের সঙ্গে কোনো রকম জায়গাতেই যাওয়া উচিত নয়, সেখানে ক্রিকেটের মতো খেলা কেন হওয়া উচিত। বিতর্ক চলছে, কি বলবেন? বিতর্ক চলছে, কিন্তু এটা আমিও সহমত। কিন্তু আমরা আজকে এই খেলাতেই উত্তর দেব পাকিস্তানকে, তার যেটা উত্তর দেওয়া একদম বোঝা যাচ্ছে কৌস্তব। স্বাভাবিকভাবে সেখানে যারা রয়েছেন তারা একটা কথা বলছে যে ক্রিকেট মাঠে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধেও ভারতীয় খেলোয়াড়রা ভারতীয় সেনাদের মতোই উত্তর দেবে, অর্থাৎ এক্ষেত্রেও জয়লাভ করবে টিম ইন্ডিয়ায়। আর অভিনেতা সুনীল শেট্টি তিনি কি বলছেন, একবার শোনা যাক। And that's a call India has to take. But you cannot blame cricketers for playing, because they are sportsmen. They are expected to represent the country. So I think that's a call we have to take. If I'm not going to see it, I'm not going to see it. So it's for you to decide what each one of you want to do. দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে এবারের পুজোয় বঙ্গ বিজেপির স্ট্র্যাটেজি জনসংযোগ। শনির বৈঠকে তেমনই একাধিক নির্দেশ বঙ্গ বিজেপিতে। সূত্রের খবর, পুজোয় জনসংযোগের জন্য বুক স্টলকেই হাতিয়ার করছে বিজেপি। গতকালের বৈঠকে সর্বস্তরের নেতাকর্মীদের কাছে এই বুক স্টল তৈরির বার্তা পৌঁছে দিয়েছেন শীর্ষ নেতৃত্বরা। সাফ জানিয়ে দিয়েছেন বুক স্টল নিয়ে হতে হবে কৌশলী। জনবহুল এলাকা দেখে পুজো প্রাঙ্গণ বাছাই করে খোলা হবে বিজেপির বুক স্টল। শীর্ষ নেতৃত্বরা সাফ জানিয়ে দিয়েছে, পুজো মণ্ডপে আগত দর্শনার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, গড়ে তুলতে হবে পাশে থাকার বার্তা। মহালয়ার পরই শহর থেকে গ্রামে পুজোর মাধ্যমে শুরু হয়ে যাবে বিজেপি জনসংযোগ। এই কাজ যাতে বুথ স্তর পর্যন্ত চলে, শনির বৈঠকে তেমনই নির্দেশ দিয়েছেন বাংলার পর্যবেক্ষক সুনীল বনসাল। আরে আমরাই তো করব, ভাঙা গড়া আমরাই করব। মানুষ তো আমাদের সঙ্গে, আর ভোট বিজেপি করাবে না, ভোট মানুষ করাবে। এই লড়াই, এই সামনের নির্বাচনটা তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই। এই লড়াই মানুষ জিতবে, তৃণমূল হারবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে। তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। মানুষ মুক্তি চাইছে, মানুষ বাঁচতে চাইছে। মানুষ বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। এটা মানুষের স্লোগান। বছর শেষ হলেই সামনে নির্বাচন, তার আগে দুর্গাপুজোয় নতুন স্ট্র্যাটেজি বিজেপির। অবশ্যই তৃণমূলের তরফে কি ভাবনা চিন্তা, তারা কিভাবে দেখছেন বিষয়টি জানার চেষ্টা করবো। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, বিজেপির যে শনির বৈঠক ছিল সেখানে ঠিক হয়েছে তারা জনসংযোগে মন দেবেন এই পুজোয়। বেশিরভাগ জায়গায় যেটা দেখা যাবে সেটা হচ্ছে স্টল। এই স্টলের মাধ্যমে তারা মানুষের কাছে পৌঁছতে চাইবেন। বুক স্টল নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? এই কপিক্যাট বিজেপি, তারা তাদের নেতারাই তো বলেছিলেন যে এই মা দুর্গার কোনো নাম গোত্র নেই, তার গোত্র কি, তিনি আমাদের দেবী নন, এইসব বাংলার বিজেপি নেতৃত্বই একসময় বলেছিলেন। আর আজকের দিনে দিল্লিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হচ্ছে দুর্গাকে পাশে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে তারা যা করেন এক্ষেত্রেও তাই করছেন। তাদের নিজস্ব কোনো আইকন নেই,
তাদের নিজস্ব কোনো দেবদেবী নেই, সমস্ত কিছু বাঙালিকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা, এই চেষ্টা ব্যর্থ হবে। যতই ওনারা করার চেষ্টা করুন, এগুলো কাঁঠালের আমসত্ব, এগিয়ে কিছু হবে না। ধন্যবাদ। দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তে সমবায় সমিতির নির্বাচন নিয়ে আমরা পরিস্থিতি বারবার উত্তপ্ত হতে দেখছি। আবারও বোমাবাজির ঘটনা, উদ্ধার একটি তাজা বোমা, এলাকায় পুলিশ। এবার কোথায় ঘটেছে? খেজুরি 2 নম্বর ব্লকে জনকা অঞ্চলের গোরাহার সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজির অভিযোগ উঠছে পুরোপুরি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পার্থর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ অস্বীকার যদিও শাসক দলের। একদিকে আমরা সেই ফুটেজ দেখাচ্ছি, সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে বোমাবাজির ঘটনা যে ঘটেছে সেটা স্পষ্ট, এবং পুরোটাই ঘটেছে বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে, এবং অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। খেজুরি 2 নম্বর ব্লকের ঘটনা, গোরাহার সমবায় সমিতির নির্বাচনে আগে এই পরিস্থিতি, সমবায় ভোটেও বোমাবাজির অভিযোগ। কালীবাড়ি মডেলে ঠিক আজকে নির্বাচন আছে সমবায় সমিতি গোড়াহার কৃষি উন্নয়ন সমিতি, সেই মডেলে আজকে করতে চাইছে ঠিক ভোর 4টার দিকে, ভোর 2:30 নাগাদ আনুমানিক। আমাদের প্রার্থী যে আমাদের আজকে নির্বাচন, আমাদের প্রার্থী অমৃত পাত্র মহোদয়, ওনার বাড়িতে বম ব্লাস্ট সহ মানে 10 রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বম পাওয়া গেছে, একদম স্পটে বম পাওয়া গেছে, 10 পিসের বেশি রিকভার করেছে এই মমতা পুলিশ। আমরা একটা লিখিত একটা কমপ্লেন দিচ্ছি, আমাদের প্রার্থী বাড়ির পক্ষ থেকে একটা কমপ্লেন দেওয়া হচ্ছে। যারা দুষ্কৃতী তারা হারবে, সুনিশ্চিত হারবেই ধরে নিয়েছে, তৃণমূল কংগ্রেস হারবেই ধরে নিয়েছে, তার জন্য এই বেপরোয়া হবে এরকম ঘটনা। না না, সেরকম ঘটনা আমরা তো মানে কি ওই এলাকাটা আমার অঞ্চল যেটা থাকলেও ওই এলাকার তো একদম বিজেপির কঠিন প্রভাব। আমরা তো একটা বুথে ঢুকতে গিয়ে প্রচুর বেগ পেতে হয়েছে, ওখানে টোটালি মানে আগে থেকে 2টো ইলেকশনে আমরা ওখানে কিছু কাজই করতে পারিনি, মানে আমাদের 700 ভোট ডেফিসিট হয়েছে ওটা, ঠিক আছে জান তো, মানে ওখানে তো আমরা কাজই করতে পারিনি। ওরাই বরং জোর জুলুম করে আমাদের ভোটারদেরকে করে, এটা বিধানসভায় হয়েছে, লোকসভায় হয়েছে, পঞ্চায়েতে তো ভোট দিতে পারি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কনিষ্ক। কনিষ্ক, তোমার কাছে জানতে যাবো, সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট যে বোমাবাজির ঘটনা ঘটেছে, পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? আর ভোটের আগে যদি এই অবস্থায় সারাদিন ভোট কি হলো? দেখো, এখনো পর্যন্ত গতকাল রাত্রে যে বোমাবাজি হয়েছে এলাকায়, তারপরে কিন্তু এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। যদিও একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। যদিও বিজেপি যার নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে এলাকার এই যে মৃন্ময় পাত্রর বাড়িতে বোমাবাজি হয়েছে বা এলাকায় বোমাবাজি হয়েছে, তারা কিন্তু লিখিত অভিযোগ করবেন নির্বাচনের শেষে। সমগ্র অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রীতিমতো সরগরম ছিল, টানটান উত্তেজনা ছিল। যদিও এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন চলছে, ভোটের ফলাফল আসার পরে দেখা যাবে যে এই বোমাবাজি বা অশান্তির পরে কে শেষ মুহূর্তে কিন্তু এই ভোট জয়ের হাসিটা হাসে, সেটাই এখন দেখার বিষয়। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।